আগামী কয়েকদিনের মধ্যে কমে আসবে গ্যাস সংকট, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। লোডশেডিং এর জন্য দুঃখ প্রকাশ। আজ কৃষকগণ যাচ্ছেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ সহ উদ্বোধন করবেন বেশ কিছু উন্নয়ন প্রকল্প। বাংলাদেশে আশ্রিত 3 লাখেরও বেশি রোহিঙ্গার তথ্য যাচাই করেছে মিয়ানমার। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ফিরিয়ে নেয়ার আশ্বাস। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ফয়সাল রয়। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর করাইলে অসহায় দুস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি। সরকারের বিরুদ্ধে উস্কানি ও বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে জ্বালানি সংকট মেটানোর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নইলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। বিরোধী দলকে হটকারিতার রাজনীতি ছাড়ার আহ্বান জানান তারেক রহমান। মোহাম্মদ হুসেনের রিপোর্ট। রাজধানীর করাইল বস্তি, প্রায় 3 লক্ষ শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের বসবাস এই বস্তিতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা 17-র উল্লেখযোগ্য অংশ এই বস্তি। শনিবার কেবল দেশের প্রধানমন্ত্রী নন, বস্তির টিএনটি মাঠে আসেন একজন মায়ের সন্তান হিসেবে। প্রয়াত মা, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মোনাজাতে শামিল হন তিনি। বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিনে প্রায় 700 অসহায় দুস্থদের মাঝে তুলে দেন অর্থ সহায়তা। বক্তব্যে চলমান জ্বালানি সংকটে মানুষের কষ্টের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন সংকট সমাধানের। আগামী সংসদ অধিবেশনে 10 বছরের জন্য জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। বিরোধী দলের বিভ্রান্তিকর রাজনীতির কড়া সমালোচনা করে সরকার প্রধান আহ্বান জানান সমাবেশের মঞ্চে গলা উঁচিয়ে বক্তব্য না দিয়ে সমস্যা সমাধানে পরিকল্পনা দেওয়ার। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। হঠকারিতার রাজনীতি ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান হুঁশিয়ারি দেন, দেশের মানুষ ভাঙচুর বিশৃঙ্খলার রাজনীতি দেখতে চায় না, তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে, সেটি জনগণের সামনে তুলে ধরেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। এই হোক আজকে দেশ। আংশিক ত্রুটি সারিয়ে 2 এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কমেনি ভোগান্তি। দীর্ঘ সময় লাইনে পাম্প থেকে মিলছে মাত্র 23 টাকার গ্যাস, কারো কারো ভাগ্যে জুটেছে মাত্র 10 টাকা। এতে চরম ভোগান্তিতে গাড়ি চালকরা। গ্যাসের চাপ কম থাকায় বেশ কিছু ইউনিট বন্ধ রাখার কথাও জানান পাম্প মালিকরা। পেট্রোবাংলা বলছে সরবরাহ স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে। আরো জানাচ্ছেন মইনুল হাসান। অবশেষে গ্যাস সরবরাহ শুরু করেছে মহেশখালীর 2 ভাসমান এলএনজি টার্মিনাল। শনিবার সকালে সামিট থেকে 46 কোটি এবং এক্সিলারেট থেকে 30 কোটি ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। ফলে সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে 240 কোটি ঘনফুটে, যদিও চাহিদার চেয়ে যা প্রায় 150 কোটি ঘনফুট কম।
এমন সরবরাহ বৃদ্ধির পরও পুরোপুরি কাটেনি গ্যাস সংকট। 3 সপ্তাহ ধরে চলা ভোগান্তির শিকার শিল্প কারখানা, পরিবহন, এমনকি বাসা বাড়িও। শিল্প উৎপাদন অর্ধেকে নামার পাশাপাশি পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার পর মিলছে মাত্র 23 টাকার গ্যাস। 3 ঘন্টা সিরিয়াল দেওয়া মাত্র 25 টাকার গ্যাস ঢুকছে। গ্যাসের খুবই সংকট। তারেক রহমানের কাছে আবেদন, গ্যাস পাম্পে যেন আমরা গ্যাস পাই। 2-2.5 ঘন্টা লাইন ধরে 40 টাকার গ্যাস পাইছি। একটা টিপ মারন যাবো, সর্বোচ্চ 10 কিলো চলবো। 7:30টায় আইছি, 5টার সময় গ্যাস ভরাইছি, 150 টাকার গ্যাস ভরাইছি। জানি না আমাদের দেশের গভর্নমেন্ট কি করে। চাহিদা মতো গ্যাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠছেন গাড়ি চালকরা। অভিযোগ করেন সারাদিন কষ্টের পর উঠছে না জমার টাকাও, ফলে সংসার নিয়ে বিপাকে পড়েছেন তারা। গ্যাস পাচ্ছি না। আজকে 1 সপ্তাহ পর আসছি, তারপরে 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানো আছি। যে টাকা পরিমাণ গ্যাস পাই ওই পরিমাণ তো আপনাকে মালিকের টাকা জমা উঠাতে পারি না। 5 ঘন্টা লাইনে থাকে 70 টাকার গ্যাস ঢোকে। এটা গ্যাস 2 টিপ মারলে গ্যাস শেষ। আমরা 2টা পয়সা না পাইলে সারাদিন পরিশ্রম করিয়া পয়সা দেখা গেছে একদিন 500 পাইছি, আরেকদিন পাই নাই। কি করবো আমরা? আর নেই ঘর ভাড়া দিয়ে, বাড়ি ভাড়া দিয়ে, খাওন দাওন, বউ বাচ্চা নিয়ে কেমনে চলবো আমরা? পাম্প মালিকরা বলছেন চাপ কম থাকায় বন্ধ রাখতে হচ্ছে বেশিরভাগ ইউনিট। কবে নাগাদ সংকট কাটবে জানেন না তারা। এখন পুনরায় আবার ওই আগের মতো হয়ে গেছে। এখন তো অবস্থা খুবই খারাপ। এখন আমাদের অন্য জায়গায় আরও 2টা পাম্প আছে, ওই পাম্পে গ্যাসই নাই, বন্ধ, মেশিন বন্ধ করে রেখে দিয়েছি। তবে পেট্রোবাংলা বলছে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুটা। এটা হয়েছে কি, আমরা তো আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেশনিং করার জন্য তারা বিভিন্ন এরিয়ায় হয়তো বিভিন্ন লাইন এটা আস্তে আস্তে খুলে দিবে। এটা তো দেওয়ার সাথে সাথেই চলে আসে না, অনেক সময় লাগে। গত 21 জুলাই এক্সিলারেটের ভাসমান টার্মিনালে আগুন লাগার পর থেকেই তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েন দেশের মানুষ। মইনুল হাসান, 71, ঢাকা। জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনে রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই সফর ঘিরে চলছে প্রস্তুতি। এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী যাবেন ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও। সালেক হোসেন রনির তথ্য ও ছবিতে বিস্তারিত। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। শহরের নতুন স্টেডিয়াম, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানান প্রস্তুতি। সফরের শুরুতে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। বিকেল 4টায় পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। তারেক রহমান সাহেব কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। তারেক দিয়ে আসতেছে, এটা তো আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাই আমরা এই যে নদীর জলাবদ্ধতাটা বন্ধ করে দেব, রাস্তাঘাট ঠিক করুক। সারা শহরে গতকাল থেকে মিছিলে প্রত্যেকটা অঙ্গ সংগঠন, পুরো বিএনপি সহ মিছিলে কিশোর শহর মুখরিত। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানালেন এই সংসদ সদস্য। আমরা আশা করি উনি আসার ফলে কৃষকদের উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। পরে প্রধানমন্ত্রী যাবেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন জনসভায়। শান্তা ইসলাম, 71। রোহিঙ্গা সংকটের 9ম বছরে প্রত্যাবাসন ইস্যুতে নতুন বার্তা দিয়েছে মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেয়া 3 লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের নাগরিক হিসেবে যাচাইয়ের কথা জানিয়েছে নেপিডো। একই সাথে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফেরানোর ব্যাপারে আশ্বস্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে উঠে আসে এসব তথ্য। আরাফাত ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর দমন নির্যাতনের মুখে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। এরপর থেকে বিশাল এই জনগোষ্ঠীর বোঝা টানছে বাংলাদেশ।
রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সংকটের 9 বছর পর তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরানো নিয়ে বার্তা এলো দেশটির সরকারের কাছ থেকে। এদেশে আশ্রিত প্রায় 12 লাখ রোহিঙ্গার মধ্যে থেকে প্রাথমিকভাবে 3 লাখ নাগরিককে মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে দেশটির সেনা সমর্থিত সরকার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাই করা রোহিঙ্গাদের দ্রুতই দেশে ফেরত নেওয়া হবে বলে জানায় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, রাখাইন থেকে বাস্তুচ্যুতদের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। নেপিডো বলছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ARS এর হামলার আগে রাখাইনের বুথিডং, মংডু ও রাথেডং এলাকায় 7,40,000-এর বেশি বাঙালি রোহিঙ্গা নাগরিক বসবাস করতেন। হামলার পর প্রায় 2 লাখ মানুষ ওই এলাকায় থেকে যান এবং 5,40,000-এর বেশি বাংলাদেশে চলে যান। ফলে 10 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের যে তথ্য প্রচলিত রয়েছে তা সঠিক নয় বলে দাবি মিয়ানমারের। বিবৃতিতে মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশ থেকে দেয়া 8,28,824 জনের তালিকার মধ্যে 26 সালের 31 জুলাই পর্যন্ত 4,26,545 জনকে যাচাই করা হয়েছে। এর মধ্যে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া 4,241 জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং 1,13,507 জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করেছে মিয়ানমার। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে থাকা সব ক্যাম্পবাসী মিয়ানমারের নাগরিক এমন দাবির সঙ্গে তারা একমত নয়। 1978, 1991 ও 1992 সালের অভিবাসন যাচাই কার্যক্রমের সময় রাখাইন থেকে কিছু বাঙালি রোহিঙ্গা বাংলাদেশে চলে যায়। তবে দুদেশের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় 1978 থেকে 1979 সালে 1,86,968 জন এবং 1992 থেকে 2005 সালের মধ্যে 2,36,495 জনকে গ্রহণ করেছিল মিয়ানমার। এর আগে জুলাইয়ের শেষ দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, মিয়ানমার সরকার প্রত্যাবাসন কর্মসূচির আওতায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তবে যাচাইয়ের পর কবে নাগাদ রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারবে তা এখনও অনিশ্চিত। আরাফাত ইসলাম, ৭১। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানিয়েছেন দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক কোনো চাপের কাছে কখনোই নতি স্বীকার করেনি খালেদা জিয়া। আপসী নেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহিল ইসলাম রিপোর্ট। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেখতে পুতুলের মতো হলেও সংগ্রাম আর ত্যাগে ভরপুর ছিল তার রাজনৈতিক জীবন। মৃত্যুর পর এবারই প্রথম জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। নেত্রীর 82তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলটির নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, আপোষহীনতা ও গণতান্ত্রিক চেতনা ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি। তার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন। আজকের সঙ্গে ব্যতিক্রমে যে অতীতে কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন, আজকে তিনি আমাদের সঙ্গে নেই। তিনি আপন করে সকলের অপরাধ ক্ষমা করেছেন। দোয়া মাহফিলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে নেবে। দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
জীবন সার্থক হবে। এ সময় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর বেগম খালেদা জিয়া। আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতির আদর্শ ধারণ করে দেশ গঠনের ভূমিকা রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই নেতা। তাকে বাস্তবায়িত করার জন্য মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন 4 নেতা। সাংগঠনিক কাজে গতিশীলতা বাড়াতেই নতুন এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। সর্বোচ্চ ফোরামে স্থান পাওয়া নতুন 4 মুখ হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। মাহিলা ইসলামের আরও একটি প্রতিবেদন। আমাদের এই কাউন্সিল থেকে জাতীয় জীবনের সেই জমাট বাঁধা অন্ধকার দূর করে সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে বিএনপিকে ঢেলে সাজাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো 4 নেতাকে। স্থায়ী কমিটিতে সদস্য দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে দলের প্রতি দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের অবদানকে। সেই বিবেচনায় প্রথমেই এসেছে রুহুল কবির রিজভীর নাম। স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে রিজভী ছিলেন বিএনপির অন্যতম মুখপাত্র। একই সাথে রাজপথেও তার সংগ্রাম, অংশগ্রহণ। একেবারে বুকের শব্দে চারিদিকে মুখরিত দেখি। স্থায়ী কমিটির আরেক নতুন মুখ আমানুল্লাহ আমান। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আমান জাতীয় পর্যায়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা উত্তরের বিএনপির কার্যক্রম করেছেন গতিশীল। ত্যাগী এই নেতা ভবিষ্যতে বিএনপির জন্য জাতীয়ভাবে অবদান রাখবেন বলে আশা দলের জ্যেষ্ঠ নেতাদের। এছাড়া স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপির আরও 2 নেতা, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিসরে নিজেদের অবস্থানের জন্য সুপরিচিত এই 2 নেতা এবার দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। বিএনপি কর্মীদের আশা, অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন স্থায়ী কমিটির এসব নতুন মুখ। ইসলাম, ৭১, ঢাকা। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের সব প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন হেফাজত ইসলামীর নেতারা। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে উলামা মাখাই সম্মেলনে এই দাবি জানান তারা। সম্মেলনে অংশ নেন হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এই সময় তারা অভিযোগ করেন কাদিয়ানীরা মুসলমানদের রূপ নিয়ে ইসলামের ক্ষতি করছে। কাদিয়ানীরা মুসলমানদের ঈমান নিয়ে ধোঁকাবাজি করছে অভিযোগ করে সংগঠনটির নেতারা সরকারের কাছে তাদের নিষিদ্ধের দাবি জানান। মুসলমানদের পালস বুঝতে ভুল করলে সরকার সমস্যায় পড়বে বলেও হুঁশিয়ারি দেন তারা। সিরাজগঞ্জ 3 আসনের এমপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামাত, শিবির ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে স্থাপনের জায়গা নির্ধারণ নিয়ে মতবিনিময় সভা শেষে ফিরে যাচ্ছিলেন এমপি আইনুল হক। পথে ধানগড়া এলাকায় বেশ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তার গাড়ি ঘিরে ধরে। এক পর্যায়ে গাড়িটি দ্রুত বের হয়ে যেতে চাইলে পেছন থেকে ঢিল ছুঁড়ে গাড়ি ভাঙচুর করা হয়। তবে এই ঘটনায় কাউকে হতাহত হয়নি। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতাকর্মীরা জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। হামলার অভিযোগ অস্বীকার করেছে রায়গঞ্জ উপজেলা জামাতের আমির গোলাম মর্তুজা।
দেশের অন্তত 50টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জাতীয় বিজ্ঞাপন প্রতিযোগিতা আউধ 2 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীরা হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা বিইউপি বিশ্ববিদ্যালয়ের টিম উন্নয়ন। শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে গ্র্যান্ড ফিনালেতে রানার্স আপ হয়েছেন টিম ফার্স্ট টাইমার্স এবং সেকেন্ড রানার্স আপ টিম অ্যাডভার্স। বসুন্ধরা খাতা উপস্থাপিত এবং এক্স সিরামিক গ্রুপের সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটির বিজনেস ক্লাব বিজবি এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার এই চূড়ান্ত পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচিত দলগুলো তাদের সৃজনশীল ধারা ও কৌশলগত সমাধান উপস্থাপন করে। শিল্প খাতের অভিজ্ঞ পেশাজীবীদের একটি বিচারক প্যানেল তাদের উপস্থাপনা মূল্যায়ন করে। প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থমূল্য ছিল 3,50,000 টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পেয়েছে 2 লাখ, প্রথম রানার্স আপ 1 লাখ এবং দ্বিতীয় রানার্স আপ 50,000 টাকা। 750টা টিম থেকে চ্যাম্পিয়ন হওয়া ইজ নট আ বিগ ডিল। এটা আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা রাত্রের পর রাত জেগেছি, আমরা রিসার্চ করেছি, আমরা মার্কেটে গিয়েছি, আমরা অনেক চ্যালেঞ্জেস ফেস করেছি। যারা ফাইনালে উঠেছে 5টা টিম সবাই চ্যাম্পিয়ন, বাট থাকে যারা অল হ্যাভ ডান ভেরি গুড। যে টিম যারা ফাইনালে আসছিল সবগুলো টিম তাদের মার্কেট সার্ভে করেছে, ইনফ্যাক্ট একটা প্রোডাক্ট কীভাবে মার্কেটে ডিস্ট্রিবিউশন হচ্ছে ডিটেলস ধারণা নিয়ে তারা আজকে আসছিল। ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন দিয়েছে প্রত্যেকে। বিভিন্ন কোম্পানির রাখা আমানতের বিপরীতে মুনাফার উপর নির্ধারণ হারে কর কেটে না রাখার মতো গর্হিত অন্যায় করেছে ঢাকা ব্যাংক। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার, আবার কেটে রাখা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে গড়িমসি করছে প্রতিষ্ঠানটি, যা উঠে এসেছে এনবিআর এর নিরীক্ষায়। এছাড়া অভিযোগ উঠেছে রাজস্ব ফাঁকি দিতে কর্মকর্তাদের অনৈতিক সুবিধা দেওয়া হয়। রুহুল আমিনের রিপোর্ট। ঢাকা এরিয়া নামের একটি কোম্পানির 2টি প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট আমানত রাখা হয় ঢাকা ব্যাংকের একটি শাখায়। আয়কর আইন অনুযায়ী এসব আমানতের মুনাফায় উৎসে কর 20%, কিন্তু ব্যাংকটি কেটেছে অর্ধেক বা 10%। ডেলিমাস অ্যাপারেলস, সান কমিউনিকেশনস, রিভার পয়েন্ট লিমিটেড নামের 3 প্রতিষ্ঠানের কোম্পানি মর্যাদার 3টি তহবিল জমা রাখা হয় একই ব্যাংকে। নিয়ম অনুযায়ী রিটার্ন জমার প্রমাণপত্র না থাকলে এসব ফান্ডের মুনাফায় উৎসে কর 30%, কিন্তু ঢাকা ব্যাংক কেটেছে 15% করে। এভাবে কম হারে কর কাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। গত জুনে এসব বিষয়ে জানতে পেরে ঢাকা ব্যাংকে চিঠি দেয় এনবিআর এর কর অঞ্চল 1। নির্দেশ দেয়া হয় সব ফান্ড, ট্রাস্ট ও পিএসআর বিহীন আমানতের তথ্য দিতে। মনিটরিংটা বাড়াতে হবে এনবিআরকে, স্পেশাল টিম করে কাস্টমস থেকে এক্সাইজ ডিউটি দেখার জন্য এবং আমাদের ট্যাক্স থেকে ডিউটি টিম করে দিয়ে তাদেরকে পাঠাতে হবে ব্যাংকে। এটা ফ্রিকুয়েন্টলি করতে হবে, কারণ সবাই জানে, সবাই বোঝে, তারপরে করে না। 21 জুন ঢাকা ব্যাংকে আরও একটি চিঠি দেয় রাজস্ব বোর্ড, যেখানে অভিযোগ করা হয় উৎসে করের টাকা সরকারি কোষাগারে নির্ধারিত সময়ে জমা না দিয়ে রেখে দেয়া হচ্ছে ব্যাংকের নিজস্ব তহবিলে, যার ফলে লাভবান হচ্ছে ব্যাংক নিজেই। কর আদায়ে গরমিলের প্রকৃত অবস্থা তুলে ধরতে অব্যাহতিপ্রাপ্ত করদাতার তালিকা চেয়েও ঢাকা ব্যাংকে চিঠি দেয় এনবিআর, কিন্তু এই চিঠির কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানটি। ফলে জুলাইয়ে আরেক দফা চিঠি দেন কর কর্মকর্তারা। অভিযোগ উঠেছে আমানত ধরে রাখতে বেআইনি কৌশল নিয়েছে ব্যাংকটি। এইখানে অনেক অসাধু কিছু লোকজন আছে যে তারা মনে করে এই জমা না দিয়ে তারা যদি এই টাকাটা তারা তাদের কাছে রাখে, কিছুদিন ব্যাংকে রাখে, কিছু বেনিফিট পায়। কাজেই এটা ডিলে করে জমা দিলে যদি কোনো সমস্যা না হয়, তাহলে কেন আমাদের আইন ভঙ্গ করারও তো একটা টেন্ডেন্সি আছে। ব্যাংকগুলোর এমন আচরণের প্রেক্ষিতে সম্প্রতি এনবিআর এর অনুরোধে একটি আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে কর হার, জমার নির্দেশনা ও অনিয়মের শাস্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে। কয়েকটি ইন্সপেকশনে যে আমরা দেখা গিয়েছে যে কিছু বিচ্যুতি আছে, কোনো ব্যাংক যথাসময়ে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়নি। এই কারণে যে জিনিসটি আগেই প্রকাশিত সবার কাছে, তারপরও পুনরায় রিমাইন্ডার হিসেবে সার্কুলার আমাদের জারি করতে হয়েছে, যাতে এই নির্দেশনার বিচ্যুতি কোনো ব্যাংক না ঘটায়। শুধু এই অনিয়মই নয়, কর্মকর্তাদেরকে অনৈতিক আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগও আনে এনবিআর। কর্মকর্তাদের দাবি কর ফাঁকি দিতেই এমন পথ বেছে নেওয়া হয়েছে। ফাঁকি ধরতে গাড়ি সুবিধা সহ ব্যাংকটির 6 বছরের নানা তথ্য চেয়েছে রাজস্ব বোর্ড। এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি ঢাকা ব্যাংকের সিইও ওসমান এরশাদ ফয়েজ। রুহুল আমিন, 71, ঢাকা।
বাংলা একাডেমিতে আয়োজিত হয়েছে ভিন্ন মাত্রার লেখক সম্মেলন ও কবি আল মুজাহিদি স্মৃতি পদক 2026 প্রদান অনুষ্ঠান। ভিন্ন মাত্রার প্রকাশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট কবি, লেখক, প্রকাশক ও আবৃত্তিকার এবং উত্তর স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মইনুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ, দেশবরেণ্য ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, গবেষক, প্রকৌশলী, চিকিৎসক, সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পী সহ সাংবাদিক এবং অন্যান্য অঙ্গের গুণীজনরা। দেশ ও প্রবাসের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো অপশক্তি ও ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন পল্টন থানা বিএনপির আহ্বায়ক এস.এম. আব্বাস। কুয়ালালামপুরে মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ব্যাপারীর সভাপতিত্বে ও সোহেল রানা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর এস.এম. রহমান তরু, মির্জা সালাউদ্দিন সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয়তাবাদের শক্তি পারবে সব সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নিতে। এদিকে শনিবার ভোরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 11 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন শিশু ও 2 জন নারী রয়েছেন। আহতরা হয়েছেন আরও 12 জন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থার তথ্য অনুযায়ী নাবাতিয়েহ জেলার আনসার শহরের উপকণ্ঠ ও নাবাতিয়ে আল ফাউকার আশেপাশের কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে লেবাননের একটি শান্তি কাঠামোর সম্মত হওয়ার পর থেকে এই হামলাকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তিতে ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা করা হয়েছিল। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।